মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল চলছে। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ রয়েছে বলছেন সিইসি। নির্বাচন ঘিরে বেড়েছে গোয়েন্দা তৎপরতা, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডেভিল হান্টের দ্বিতীয় ধাপে গ্রেপ্তার 14,500। চট্টগ্রামে 16টি আসনই চাই বিএনপি। লড়াইয়ের প্রস্তুতি জামায়াতের, নতুন ভোটাররা পাল্টে দিতে পারে হিসাব। শীতে বিপর্যস্ত জনজীবন, সর্বনিম্ন তাপমাত্রা ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি। কুয়াশায় নষ্ট হচ্ছে বড় বীজতলা। ফরিদপুরের কুমার নদে 251 কোটি টাকার প্রকল্পেও ফেরেনি নাব্যতা। সমগ্র বাংলাদেশে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, এবার পুরো খবর। অবাধ সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশন আত্মবিশ্বাসী এবং ভালো পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রার্থিতা নিয়ে আপিল জমার বুথ পরিদর্শন শেষে এই মন্তব্য করেন সিইসি। আর ইসি সচিব জানান, সংক্ষুব্ধ প্রার্থীর পাশাপাশি অন্য যে কারো আপিলের সুযোগ রয়েছে। নির্বাচনে প্রার্থিতার জন্য সারা দেশে 2,500-এর বেশি মনোনয়নপত্র যাচাই শেষে রোববার 300 আসনে 1,842 জনকে বৈধ প্রার্থী ঘোষণা করা হয়। বাতিল হয় 723 জনের মনোনয়নপত্র। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধদের আপিল জমার জন্য আগারগাঁওয়ের নির্বাচন ভবন চত্বরে 10টি বুথ করা হয়েছে। সোমবার আপিল জমার কার্যক্রম শুরুর পর প্রথম দিনেই বিভিন্ন অঞ্চল থেকে আসেন প্রার্থীরা। বাদ পড়াদের প্রায় অর্ধেকই স্বতন্ত্র। 1% ভোটার সমর্থন তালিকায় গড়মিলের কারণে বাদ পড়েছেন অনেকে। এছাড়া হলফনামায় অসম্পূর্ণ ও অসত্য তথ্য, মামলার তথ্য গোপন, দ্বৈত নাগরিকত্ব, ঋণ খেলাপি, বিল খেলাপি, দলীয় প্রত্যয়নে জটিলতা সহ নানা ত্রুটির কারণে বাতিল হয়েছে অনেকের মনোনয়নপত্র। সাইন করার জায়গা থাকে, সেখানে প্রার্থী নিজে সাইন করে ফেলে। এই কারণে মনোনয়ন ফর্মটা বাতিল ঘোষণা করা হয়। আজকে আপিল করার জন্য এখানে আসছিলাম। এটা একটা হইতেই পারে, মানে এক জায়গায় আছে এক জায়গায় নাই, কিন্তু দস্তখত আছে ভোটের কোনো তাহলে এইটা অ্যালাউ করা উচিত। সোমবার বুথ পরিদর্শন শেষে সিইসি বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য ভালো পরিবেশ রয়েছে। যখন নমিনেশন ফাইল করে অনেক লোক জায়গায় হাজির হয়, রিটার্নিং অফিসারের ওখানে অনেক একটু ভিড় হয়, কিন্তু ইট উইল অল বি ওভার ইনশাল্লাহ। আমরা এখনো কনভিন্সড যে আমরা একদম একটা ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ইনশাল্লাহ দিতে পারবো। এদিকে ইসি সচিব জানান, প্রার্থিতা ফিরে পেতে আবেদনের পাশাপাশি অন্য কারো প্রার্থিতার বিরুদ্ধেও অভিযোগ জানিয়ে আপিল করা যাবে। 1842টা বৈধ আর 726টা আপনার রিটার্নিং অফিসার কর্তৃক আপনার বাতিল করা হয়েছে। আপিল দাখিল করার জন্য আমরা ব্যবস্থা করেছি। যারা বৈধ ঘোষিত হয়েছে তাদের বিরুদ্ধে অথবা যাদের অবৈধ ঘোষণা করা হয়েছে তাদের বিরুদ্ধে উভয়ের ক্ষেত্রেই আপিল করার সুযোগ আছে। 10 থেকে 18 জানুয়ারি নির্বাচন ভবনে সিইসির সভাপতিত্বে 4 নির্বাচন কমিশনার আপিল শুনানি করবেন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আসন্ন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আজ থেকে শুরু হয়েছে আপিল। এই আপিলের বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, রাজশাহীতে কতজন প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়েছে আর কতজন আজ আপিলের প্রথম দিনে আপিল করেছেন, এ বিষয়ে আপনার কাছে কি ধরনের তথ্য রয়েছে? দেখুন, রাজশাহীতে 6টি আসনে আমরা যতটুকু রিটার্নিং কর্মকর্তা যে তথ্য দিয়েছেন এর মধ্যে আমরা দেখেছি যে রাজশাহীতে এখন পর্যন্ত 758টি নমিনেশনপত্র উত্তোলন করা হয়েছিল। এর মধ্যে 38 জন তারা মনোনয়নপত্র দাখিল করেছেন এবং যাচাই বাছাই শেষে এখানে 19 জনের মনোনয়নপত্র এটি অবৈধ বাতিল ঘোষণা করে রিটার্নিং কর্মকর্তা। এবং সেইখানে যে বিষয়গুলো দেখা গেছিল, এখানে তথ্যের গড়মিল ছিল এবং তথ্যের গড়মিল বলতে যেটি বোঝা গেছে, এখানে অনেকে স্বাক্ষর যে ব্যক্তিগুলো নেওয়া হয়েছে
তারা মৃত ব্যক্তির স্বাক্ষর নেওয়া হয়েছে। এখানে প্রার্থী এবং তার মনোনয়নের যে থাকবেন তার দুজনের স্বাক্ষরের গরমিল দেখা গেছে, অর্থাৎ প্রার্থীর স্বাক্ষরের জায়গায় তাকে যে মনোনীত করবেন ঠিক তার স্বাক্ষর এখানে চলে এসেছে। সেই সাথে এখানে ব্যাংকের হিসেবের একটি গরমিলগুলো পেয়েছে। এই সমস্ত কারণগুলোকে ঠিক নির্বাচন কমিশন বলছিলেন যে তাদের যাচাই বাছাই এই সমস্ত যে বিষয়গুলো ছিল এগুলো ওর গরমিল থাকার কারণে মূলত তাদের যে মনোনয়নপত্র সেটি তাদের বাতিল করা হয়েছিল। এবং ঠিক এরপরে অর্থাৎ আজ থেকে 5 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যে 19টি আবেদন খারিজ করা হয়েছে বা বাতিল করা হয়েছে মনোনয়নপত্র, তারা আবেদন করতে পারবেন এবং এই আবেদনগুলোর শুনানি হবে 10 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত। এর মধ্যেই কিন্তু এই যে আপিলগুলো করা হবে, এই আবেদনগুলোর নিষ্পত্তির যে নির্দেশনা সেটি কিন্তু রয়েছে। এবং আমরা কথা বলেছিলাম এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যে বিষয়টি স্পষ্টভাবে বলছিলেন যে নির্বাচনী প্রক্রিয়াটি অনেকটা স্মুথলি চলছে এবং সেই সাথে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে বিশেষ করে রাজশাহীর বিভাগীয় যে রাজশাহী বিভাগের ক্ষেত্রে যে 8টি জেলা রয়েছে প্রত্যেকটিতে তাদের যে নিরাপত্তা যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে তিনি বলছিলেন যে এই বিষয়গুলো নিয়ে তাদের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথা হয়েছে, একাধিকবার তারা বৈঠক করেছেন এবং কোনো শঙ্কা কিন্তু এর মধ্যে তারা কিন্তু দেখছেন না এবং তারা বলছিলেন কোনো শঙ্কা ছাড়াই সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশন অর্থাৎ রাজশাহীর পরিবেশ যদি বলা হয়ে থাকে তাহলে সেটি এখন পর্যন্ত সুষ্ঠু নির্বাচনের অনুকূলে রয়েছে এবং কোনো ধরনের শঙ্কা কিন্তু এখন পর্যন্ত তারা দেখছেন না। এবং প্রত্যেকটি প্রার্থীর ক্ষেত্রে এবং রাজশাহীতে এখানে আমরা দেখেছি যে অধিকাংশ প্রার্থী কিন্তু এখানে যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা মূলত বেশিরভাগই আমরা দেখেছি যে তারা স্বতন্ত্র প্রার্থী এবং রাজশাহী এক আসনে। রহমান, আপনাকে ধন্যবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তৎপর রয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি একথা জানান। সোমবার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় দেশের সাম্প্রতিক নানা ইস্যুর পাশাপাশি সবচেয়ে গুরুত্ব পায় নির্বাচনকালীন আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অনড় জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন বানচালকারীদের ছাড় দেওয়া হবে না। নির্বাচনের সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানে অটল। যারা নির্বাচন বানচাল চেষ্টা করবেন তারা ব্যর্থ হবে। এই বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। হাদি হত্যা মামলার চার্জশিট চূড়ান্ত পর্যায়ে জানিয়ে অন্তর্বর্তী সরকারের সময়ই এই বিচার নিশ্চিত করার কথা জানান জাহাঙ্গীর আলম। এই মামলাটির সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছেন মামলাটির দ্রুত বিচার ট্রাইব্যুনাল স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে এই হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলে আমরা আশা করি। এছাড়াও ডেভিল হান্ট সহ বিশেষ অভিযানের পাশাপাশি মিয়ানমার সহ বিভিন্ন সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা ঠিক রাখতে বিশেষ টহল ও তৎপরতা জোরদারের সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আফসানা আফরোজ জুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি চট্টগ্রামের 15টি আসন। শুধু একটি আসনে জামায়াতে ইসলামী ভালো করেছে আগে। এবার 16টি আসনেই জিততে চায় বিএনপি, প্রস্তুতিও নিচ্ছে সেভাবেই। আর জামায়াত বলছে আগের ধারণা এবার মিলবে না, নতুন ভোটাররাই পাল্টে দিতে পারেন সব হিসাব। ঢাকার পর চট্টগ্রামের আসনগুলোই রাজনৈতিক দলের কাছে গুরুত্বপূর্ণ। এখানে সংসদীয় আসন আছে 16টি। ধারণা করা হচ্ছে মূল লড়াইটা হবে বিএনপি ও জামাত জোটের মধ্যে। আগের একাধিক নির্বাচনের ফল পর্যালোচনায় দেখা যায় চট্টগ্রাম 15-7খানি আসনটিতে শক্ত অবস্থান থাকে জামাতের, বাকিগুলোই বিএনপি ও আওয়ামী লীগের অবস্থান ভালো। এবার সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনোনয়নপত্র জমা দিয়ে বলেন, উন্নয়নের জন্য চট্টগ্রামের মানুষ বিএনপিকে বেছে নেবেন। সেই সাথে 16টি আসনেই তিনি জয়ের আশা ব্যক্ত করেন। এই এলাকায় যত উন্নয়ন হয়েছে তা বিএনপির আমলে হয়েছে, এরপর আর কিছু হয় নাই। তো সুতরাং এই বন্দর আগামী দিনে আরো উন্নততর জায়গায় যাবে, প্রত্যেকটি মানুষের জীবনকে টাচ করবে, ছোঁয়া লাগাবে, এরকম একটা উন্নয়ন আমরা আগামী দিনে করতে চাই। জামাত মনে করে চট্টগ্রামে এবার আগের হিসাব কাজে আসবে না, তরুণ ভোটারদের উপরই ভরসা তাদের। আমি আশা করি তারা এবারে বিচার বিশ্লেষণ করে তরুণ ভোটাররা
মুরব্বী ভোটারেরা, আমাদের দেশের নাগরিকরা আগের চেয়ে অনেক সচেতন। এই জন্য আমাকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। এদিকে জামায়াতের জোটে যোগ দেয়া এনসিপি চাঁদগাঁও বোয়ালখালী আসনে লড়বে। মনোনয়ন দেয়া হয়েছে দলের নেতা জুবাইরুল আরিফকে। এই আসনে তার শক্ত প্রতিপক্ষ বিএনপির এরশাদুল্লাহ। জুবাইরুল মনে করেন, ভোটের মাঠে সবার সমান সুযোগ না থাকলে প্রশ্নবিদ্ধ হবে নির্বাচন। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা যায়, এই জিনিসটা যেভাবে করা সম্ভব নির্বাচন কমিশনের উচিত এইটাকে তাড়াতাড়ি বাস্তবায়ন করা, এবং আমরা যারা প্রার্থী আছি, আমরা যারা ভোটার আছি, সবার ভিতরে এই নিশ্চয়তাটা দেয়া যে একটা ইনক্লুসিভ ইলেকশন এবারে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চট্টগ্রামের 16টি আসনে মনোনয়নপত্র বৈধ হয়েছে 101 জনের, বাতিল হয়েছে 42টি। আলমগীর সবুজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। কনকনে শীত ও হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। সারা দেশেই কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পাবনার ঈশ্বরদীতে 8.4 ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড শীতে গরম কাপড়ের অভাবে ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, দেখা নেই সূর্যের। গত 3 দিন ধরে সিরাজগঞ্জের তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে। সোমবার সকালে এই জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 9.6 ডিগ্রি। তীব্র শীতে বিপর্যস্ত যমুনাপাড়ের জেলা সিরাজগঞ্জ। ব্যবসা হচ্ছে না, শীতের কারণে মানুষজন হচ্ছে না, আমার খুব কষ্ট লাগতেছে। নদী তো দিক পাই না, হ্যাঁ, এক মি থেকে আর এক মি জায়গায় ঘুরতে এভাবে তো দেরি হওয়া যায় অনেক। গত কয়েকদিনের শীতে হাওড়াঞ্চল মৌলভীবাজারের জনজীবনে নেমে এসেছে ভোগান্তি। কুয়াশার কারণে স্বাভাবিক জীবনযাত্রায় ধীর গতি দেখা যায়। পঞ্চগড় নীলফামারীতে রাতের তাপমাত্রা বাড়লেও কমেছে দিনের তাপমাত্রা। ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে হাড় কাঁপানো শীত। 2 দিন ধরে মেঘাচ্ছন্ন আকাশে সূর্যের দেখা নেই। ইনকাম হচ্ছে না, আমরা খুব কষ্টের মধ্যেই আছি শীতের কারণে। সকাল থেকে অনেক ঠান্ডা আর কুয়াশা, খুব বাতাস। দিনাজপুরে প্রচণ্ড ঠান্ডায় বেশিক্ষণ মাঠে থাকতে পারছেন না শ্রমজীবীরা। গরম কাপড়ের অভাবে চরম ভোগান্তিতে ছিন্নমূল মানুষ। এই শীতে তো বের হয়ে যায় না, খুব কুয়াশা, রাস্তা দেখা যায় না। চুয়াডাঙ্গা মেহেরপুরে কুয়াশা কিছুটা কমলেও শীতের তীব্রতা কমেনি। উপার্জন কমে গেছে ভ্যান ও রিকশা চালকদের। মাঠের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দিনাজপুরের হিলিতে কয়েকদিন ধরে তীব্র শীত ও ঘন কুয়াশার কারণে বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা। একদিকে যেমন বীজ অঙ্কুরিত হচ্ছে না, আবার কিছু অঙ্কুরিত হলেও বীজগুলো পচে নষ্ট হয়ে যাচ্ছে। এতে বোরো চাষাবাদ ঠিক মতো হবে কিনা তা নিয়ে আশঙ্কা চাষিদের। কিছুদিন পরই শুরু হচ্ছে বোরো ধান চাষের মৌসুম। বীজতলা তৈরিতে ব্যস্ত কৃষকেরা। দিনাজপুরের হিলিতে শুরুর দিকে আবহাওয়া অনুকূলে থাকায় বীজতলা ভালোই ছিল, কিন্তু কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। তীব্র শীত ও কুয়াশায় বীজগুলো হলুদ বর্ণের হয়ে পচে যাচ্ছে। ওষুধ প্রয়োগেও মিলছে না ফল। এখন আবারও বীজতলা তৈরি করতে গিয়ে বাড়তি খরচের পাশাপাশি বোরো চাষাবাদেও দেরি হওয়ার শঙ্কা চাষিদের। ভীষণ গাছ আছে কম, ফুটতেছে কম, ঠান্ডা কুয়াশার কারণে ভীষণ হলুদ হয়ে যাচ্ছে। এগুলো যদি আমরা আবাদ করতে না পারি তাহলে আমরা সংসার চালাবো কি করে, খাবো কি করে আমরা? বীজতলাগুলো স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখা ও ছত্রাকনাশক ওষুধ দেওয়ার পরামর্শ কৃষি বিভাগের। সূর্যের আলোর অনুপস্থিতিতে রাতে এবং দিনে পুরো সময়টাই আসলে স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ প্রদান করা হচ্ছে, এবং আমাদের ব্লক পর্যায়ে যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা প্রতিনিয়ত এই পরামর্শগুলো দিচ্ছেন, এবং আমাদের কৃষি অফিসের মাধ্যমে আমরা আমাদের সঙ্গে যারা যোগাযোগ করছেন তাদেরকে পরামর্শ প্রদান করে যাচ্ছি। উপজেলায় বর্তমানে 396 হেক্টর বোরো বীজতলা রয়েছে। এর মধ্যে কৃষি বিভাগের হিসাবে আদর্শ বীজতলা 298 হেক্টর জমিতে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শীতের তীব্রতা এবং ফসলের ক্ষয়ক্ষতি নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে চুয়াডাঙ্গা এবং হিলি থেকে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি চুয়াডাঙ্গায়, সেখান থেকে আছেন সহকর্মী মানিক আকবর। মানিক আকবর, চুয়াডাঙ্গায় শীতের প্রভাবে জনজীবনে কি ধরনের প্রভাব পড়েছে, বিশেষ করে নিম্ন এবং খেটে খাওয়া মানুষদের কি পরিস্থিতি? চুয়াডাঙ্গার আজকের প্রেক্ষাপট বলি। আজকে সকালের দিকে কুয়াশা তীব্র ছিল না, মনে হচ্ছিল বোধহয় সূর্য উঁকি দেবে, কিন্তু সারাটা দিন পেরিয়ে গেলেও সূর্যের দেখা মেলেনি। আর আজকে তুলনামূলকভাবে অন্য দিনের চেয়ে হিমেল বাতাসটি বেশি, যে কারণে
শীত অনুভূত হয়েছে বেশি। অনেক মানুষকে বলতে শুনেছি যে আজকের তাপমাত্রা বোধহয় 6-7 নেমে এসেছে, কিন্তু প্রকৃত অবস্থা আজকের তাপমাত্রা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস সকাল 6টা এবং 9টায় রেকর্ড করেছে 9.2 ডিগ্রি সেলসিয়াস, যেটি মানুষ সন্দেহের চোখে দেখছে। যদিও এটাই ঠিক যে তাপমাত্রা 9.2, কিন্তু আবহাওয়ার কারণে এই মূলত শীত বেশি জেঁকে বসেছে। তো এই শীত জেঁকে বসার কারণে যে অবস্থাটা হয়েছে সেটা হচ্ছে ছিন্নমূল মানুষ, যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, দিনমজুর শ্রেণীর মানুষ, তারা কাজ পাচ্ছেন না। অনেককে আমি দেখেছি শহরে এসে কাজের আশায় বসে থাকতে, অপেক্ষা করতে যে কখন কাজ মিলবে, কিন্তু বেলা গড়িয়ে গেলেও অনেকেই কাজ পাননি। আর বিশেষ করে যারা রিক্সা চালান, ভ্যান চালান, তারা বলছেন যে খোলা ভ্যানে কোনো যাত্রী উঠতে চাচ্ছে না। যাত্রীরা বাতাস লাগছে, শীত বেশি অনুভূত হচ্ছে, এই কারণে যাত্রীরা শীতের কষ্ট এড়িয়ে চলার জন্য ঢেকে রাখা কোনো গাড়িতে, বাসে কিংবা অন্যভাবে তারা যাতায়াত করছেন। তো এই ছিন্নমূল মানুষের কষ্টের পাশাপাশি শীত জনিত রোগবালাই বেড়েছে, হাসপাতালে রোগীর চাপ বেড়েছে, ডায়রিয়া এবং শিশু ওয়ার্ডে রোগীর উপচে পড়া ভিড় আমি দেখেছি। চিকিৎসকরা বলছেন এই সময়টি খুব সতর্ক থাকতে হবে, শিশুদের ব্যাপারে যত্নশীল থাকতে হবে, কোনো ক্রমেই বাইরের খাবার খাওয়া যাবে না, টাটকা গরম খাবার খাওয়াতে হবে। আর কৃষকরা বলছেন যে তারা দুশ্চিন্তায় আছেন তাদের বীজতলা নষ্ট হয়ে যায় কিনা। ইতিমধ্যেই চুয়াডাঙ্গায় কিছু কিছু এলাকায় বোরো ধান রোপণ শুরু হয়েছে। শীতের কষ্ট উপেক্ষা করে মানুষ বোরো ধান করার জন্য মাঠে নেমেছেন। তারা বলছেন যে বীজতলা নিয়ে আমরা খুব শঙ্কায় আছি। যদিও এখনো পর্যন্ত চুয়াডাঙ্গার বীজতলা ভালো আছে, কিন্তু কিছু কিছু বীজতলায় হলুদ বর্ণ ধারণ করছে। তো কৃষি বিভাগের সাথে এই বিষয়ে আমি কথা বলেছিলাম। কৃষি কর্মকর্তারা বলছেন যে রাতে পানি দিয়ে সকালে সেই পানি বের করে দিতে হবে, এবং সারা রাত যে নানা রকম নেউরটি পরামর্শ পড়বে। দিয়ে সহায়তা করছেন কৃষকদের। মানিক আকবর, আপনি থাকুন আমাদের সাথে। এবার একটু হিলির পরিস্থিতি জানবো, সেখান থেকে আছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, আমরা তো প্রতিবেদনেও দেখাচ্ছিলাম যে হিলিতে বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষক, তীব্র শীত এবং ঘন কুয়াশার কারণে। সেখানে কি ধরনের পরামর্শ বা সহায়তা দেওয়া হচ্ছে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে? জি, আপনি জানেন যে বেশ কিছু দিন থেকে উত্তরি জেলাগুলোতে বিশেষ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সূর্যের দেখা মিলছে না, অর্থাৎ তীব্র শীত, এবং তার পাশাপাশি কিন্তু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার কারণে যে শীতের যে তাপমাত্রাটা অনেকটাই কমে গেছে। তো আপনি জানেন যে প্রায় আমন মৌসুম শেষ হয়ে গেছে, এখন কিন্তু শুরু হয়েছে বোরো মৌসুম। কয়েকদিনের মধ্যে কিন্তু বোরো মৌসুমের কিন্তু ধান লাগানো শুরু হবে। ইতিমধ্যে কিন্তু মাঠে কিন্তু যে কাজকর্ম সেগুলো কিন্তু কৃষকরা কিছুটা হলে সেরে ফেলেছেন, কিন্তু সবচেয়ে বড় দুশ্চিন্তায় পড়েছেন তারা বড় বীজ নিয়ে। গত কয়েকদিনের তীব্র শীতের কারণে দেখা যাচ্ছে যে প্রায় সন্ধ্যার পর থেকে ভোর রাত পর্যন্ত যে কুয়াশা সেটি কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টির মতন পড়ছে, যার কারণে কিন্তু যে বীজতলা সেটি প্রায় নষ্ট হতে বসেছে। হিলিতে প্রায় 396 হেক্টর জমিতে কিন্তু বীজতলা রোপণ করা হয়েছে, তার ভিতরে কিন্তু আদর্শ বীজতলা রয়েছে 298 হেক্টর। তো কৃষকরা বলছে যে আসলে কুয়াশার কারণে যে প্রথম চান্সে তারা যে ধানটা লাগিয়েছিলেন সেটার থেকে কিন্তু বীজ অঙ্কুরিত হচ্ছে না, আর কিছু বীজ অঙ্কুরিত হলে সেগুলো কিন্তু হলুদ বর্ণ হয়ে যাচ্ছে, অর্থাৎ সঠিক সময় তারা কিন্তু এই যে বীজ তারা পাবেন কিনা সেটা নিয়ে তারা সন্দেহের মধ্যে রয়েছেন। তো তারা বলছেন যে আসলে সঠিক সময় তারা যদি বড় রোপণ করতে না পারেন সেক্ষেত্রে তারা কিন্তু আর্থিক ক্ষতির শিকার হবেন, পাশাপাশি এবং বড় রোপণটাও কিন্তু বেশ কিছুদিন তাদের পিছিয়ে যাবে, যার কারণে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন। তো আমি এ বিষয়ে কৃষি কর্মকর্তার সঙ্গে কথা বলেছিলাম, তো তারা বলছেন যে আসলে তীব্র শীত এবং রোদ না ওঠার কারণে কিছুটা হলেও কিন্তু বিরূপ প্রভাব পড়েছে। তো তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। তো তারা বলছেন যে সন্ধ্যার পর থেকে যেসব বীজতলা রয়েছে সেগুলোকে তারা স্বচ্ছ পলিথিন দিয়ে ঢেকে রাখতে বলছেন, পাশাপাশি যে বীজগুলো রয়েছে যেগুলো কুয়াশা সম্পন্ন সেগুলোকে তারা দড়িতে টানা দিতে বলছেন। এটি যদি করা যায় সেক্ষেত্রে কিছুটা হলেও রক্ষা হবে। এই ছিল হিলি থেকে সর্বশেষ অবস্থা। হিলি এবং চুয়াডাঙ্গা থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। এবার সরকারি অর্থের অপচয় নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। দখল, দূষণ আর নাব্যতা সংকট দূর করতে 250 কোটি টাকা প্রকল্পে কুমার নদের দুর্দশা ঘোচেনি। নদীতে থাকে না পর্যাপ্ত পানি, উল্টো দায়সারা খননে বেড়েছে নদী তীরে ধস। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পে নদীর তীর সংরক্ষণ ও বিনোদন কেন্দ্র হিসাবে
গড়ে তোলার নানা পরিকল্পনা থাকলেও তা বাস্তবায়ন হয়নি। ফরিদপুর শহরের মধ্য দিয়ে প্রবাহিত কুমার নদের প্রাণ ফেরাতে 2016 সালে পানি উন্নয়ন বোর্ড প্রায় 250 কোটি 81 লাখ টাকার প্রকল্প হাতে নেয়। এই প্রকল্পের আওতায় নদের 71 কিলোমিটার অংশ পুনর্খনন, 61টি পাকা ঘাট নির্মাণ ও নদীর পাড়ে বিনোদন কেন্দ্র গড়ে তোলার কথা। 2019 সালে প্রকল্পের কাজ শুরু হয়। খুলনা শিপইয়ার্ড কোম্পানির মাধ্যমে সাব কন্ট্রাক্টর হিসেবে কাজটি বাস্তবায়ন করে বেঙ্গল গ্রুপের প্রতিষ্ঠান ফিউচার ইনফ্রাস্ট্রাকচার। তবে স্থানীয়দের অভিযোগ, নদের দখল দূষণ কমেনি, বরং নদীর বুকে বর্জ্য ফেলা বেড়েছে, ফেরেনি নাব্যতাও। পানি না থাকায় নির্মিত 61টি পাকা ঘাটের বেশিরভাগই অকেজো। পাশাপাশি পুনর্খননের নামে অপরিকল্পিতভাবে মাটি কাটায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে ভূমিধস। এলাকাবাসী সব ময়লা এই কুমার নদীর পাশে ফেলায়, এমনকি সিঁড়ি গাটলা, স্নান করা সিঁড়ি গাটলা পরিস্থিতি তো দেখতেছেনি। যে গাং কাটছে না, এই গাং কাটার পরের থেকেই মনে করেন যে ভাঙা শুরু হয়েছে। এই মাটি যার যার মতো মাটি কাইটে পাশ দিয়ে দিয়ে যে এটা কিছু করে দিবে, তারও কোনো কিছু করে না, মাটি নিয়ে নিয়ে বেশ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জমি নিয়ে বিরোধ নিষ্পত্তি না হয় উৎসমুখের 200 মিটার অংশে খনন করা যায়নি। দখল ও দূষণমুক্ত করতে না পারা দায়ও চাপালেন অসচেতনতার উপর। কুমারটাকে আসলে যদি রক্ষা করতে হয় তাহলে এখানে আসলে জনসচেতনতার আরও বৃদ্ধি করতে হবে। প্রত্যেকটা মানুষকে এগিয়ে আসতে হবে এবং যে যার জায়গা থেকে এখানে সচেতন হয়ে এটাকে দখল এবং দূষণ মুক্ত করার জন্য নিজ উদ্যোগে আসলে সবাইকে ভূমিকা রাখে। পুনর্খনন প্রকল্পের মাধ্যমে 10 কোটি ঘনমিটার পানি প্রবাহ নিশ্চিত করে 23,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেওয়ার কথা ছিল, কিন্তু পানি প্রবাহ না ফেরায় সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাংবাদিকের করা চাঁদাবাজি ও অপহরণ মামলায় জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভির 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে গাজীপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত 2 এর বিচারক এই আদেশ দেন। এদিকে সুরভিকে রিমান্ডে পাঠানোর প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা। এ সময় তাকে মুক্তি দেয়া না হলে সারা দেশে বিক্ষোভ চালানোর হুঁশিয়ারিও দেন তারা। গত 24 ডিসেম্বর চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে আটক করে পুলিশ। এরপর এক সাংবাদিকের দায়ের করা মামলায় সুরভিকে গ্রেপ্তার দেখিয়ে পাঠানো হয় কারাগারে। চট্টগ্রামে পুলিশ চেকপোস্টে 1 লাখ পিস ইয়াবা উদ্ধারের পর তা আত্মসাতের অভিযোগে 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিএমপির দক্ষিণ জোনের উপ পুলিশ কমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার স্বাক্ষরিত অফিস আদেশে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করা হয়। গত 8 ডিসেম্বর রাতে শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে ঢাকাগামী বাসে তল্লাশি চালায় পুলিশ। এ সময় কক্সবাজার জেলা পুলিশের কনস্টেবল ইমতিয়াজ হোসেনের সঙ্গে থাকা একটি ট্রলি ব্যাগ থেকে 1 লাখ ইয়াবা উদ্ধার হয়। উদ্ধারকৃত ইয়াবা যথাযথ আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা আত্মসাৎ করেন বলে অভিযোগ ওঠে। এছাড়াও ছেড়ে দেওয়া হয় কনস্টেবল ইমতিয়াজ হোসেনকে। তদন্তে বিষয়টির সত্যতা পাওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, এই যে 8 পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে, এ বিষয়ে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? আর পুলিশ চেকপোস্টে যারা কর্মরত তাদের বিরুদ্ধে যদি এ ধরনের অভিযোগ আসে, সেক্ষেত্রে আসলে আস্থা কতটা থাকে সাধারণ মানুষের? যে নিঃসন্দেহে আসলে পুলিশের আস্থাহীনতা নিয়ে একটি সংকট দেখা দিয়েছে এবং এই পুলিশ মাদক সংক্রান্ত কাজে যুক্ত হওয়ার এটি শুধু নতুন ঘটনা নয়। এর আগেও দেখেছি কক্সবাজার কেন্দ্রিক চট্টগ্রাম হয়ে যে সারা দেশে মাদক ছড়িয়ে পড়ার যে এটি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট হিসেবে বিবেচিত হয় চট্টগ্রাম। এবং এই চট্টগ্রাম কক্সবাজার হয়ে বিভিন্ন রুটে, শুধুমাত্র সড়ক পথে নয়, নৌপথেও নানা সময় এই মাদক আটকের ঘটনা আমরা দেখেছি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এর আগেও নানা ধরনের ঘটনা এই ধরনের যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায় এবং তাদেরকে রীতিমতো যে সমস্ত বিভাগীয় যে ব্যবস্থা, সেই ব্যবস্থা নেওয়া। কিন্তু বারে বারেও এইসব ঘটনা পুলিশ সদস্যদেরকে আসলে এইসব জায়গা থেকে ফেরানো যাচ্ছে না। যে পুলিশ সদস্য গত মাসের 8 তারিখে এই ঘটনার সাথে যুক্ত হন, তিনি কক্সবাজারের একটি আদালতের বিচারকের গানম্যান হিসেবেও নিয়োজিত ছিলেন এবং যেদিন তিনি এই মাদক সরবরাহ কাজে যুক্ত ছিলেন সেদিন তিনি ছুটিতে ছিলেন না, অর্থাৎ ডিউটিতে থাকাকালীন সময় তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তার বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ঢাকায় যাচ্ছিলেন এবং যখন
এই বাসটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল এবং চট্টগ্রামে আসার পথে বেশ কয়েকবার চেক পয়েন্টে চেক করা হয়, কিন্তু সেই চেক পয়েন্টগুলো ধরা খায়নি। পরবর্তীতে নতুন ব্রিজ এলাকায় বাকলিয়া থানার অধীনে যখন চেকপোস্টের অধীনে আসে তখন ধরা খাওয়ার পর আসলে বিষয়টি সেখানকার যারা দায়িত্বরত পুলিশ সদস্য ছিলেন, এই 8 জন পুলিশ সদস্য যাদের আজকে বরখাস্ত করা হয়েছে তার মধ্যে ইমতিয়াজ যেমন আছেন, তেমনি বাকলিয়া থানার অন্যান্য যে সদস্যরা, বিশেষ করে 2 জন এসআই, 4 জন এএসআই এবং 2 জন কনস্টেবল, এবং সবচেয়ে অবাক করা বিষয় এই ঘটনায় আসলে 2 জন নারী পুলিশ সদস্য যুক্ত আছেন, তাদেরকেও বরখাস্ত করা হয়েছে। এবং পুরো একটি চক্র, তারা আসলে লোভের বশবর্তী হয়ে ধারণা করা হচ্ছে। যারা অপরাধের বিশ্লেষক তারা বলছেন যে এই 1 লাখ পিস ইয়াবা, যেটির আসলে বাজার মূল্য প্রায় কয়েক কোটি টাকা, সেটির সাথে তারা যুক্ত হয়ে পড়েন। এবং তারা যেহেতু যে পুলিশ সদস্যের কাছ থেকে ইয়াবা পাওয়া যায় তিনি আসলে পুলিশ সদস্য, ফলে তাদের আন্তঃবিভাগ যে সম্পর্ক সেটি কাজে লাগিয়ে তারা এটি আসলে নিজেরা সমঝোতা করে নেয় এবং জব্দ তালিকায়ও এই ইয়াবা দেখানো হয়নি, ফলে এবং এটি কোনো মামলাও করা হয়নি, কোনো জিডিও দেখানো হয়নি। এবং পরবর্তীতে এটি আসলে গণমাধ্যমের একটি প্রতিবেদন, বিশেষ করে কালের কণ্ঠের এক স্থানীয় প্রতিবেদক তিনি এটি গণমাধ্যমে তুলে আনেন, তার এই রিপোর্টের পরে আসলে এটি তোলপাড় শুরু হয়। পরবর্তীতে আসলে পুলিশের বিভাগের পক্ষ থেকে এটি তদন্ত করা হয় এবং তদন্তে সেটির প্রমাণ মেলে এবং পরবর্তীতে আজকে একটি আদেশ জারি করা হয় তাদের বরখাস্তের। তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলমান রয়েছে। নিয়মিত যে মামলা মাদক গ্রহণ করার কারণে সেটির মামলা তাদেরকে আসলে করা হবে বলে জানিয়েছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফলে পুলিশে আসলে চেকপোস্টে এই ঘটনায় পুলিশে আবার জব্দ করে পুলিশে এই ধরনের ঘটনার সাথে যুক্ত, এটি আসলে জনমনে প্রশ্ন দেখাচ্ছে এবং নিরাপত্তার যে বিশৃঙ্খল অবস্থা সারা দেশ জুড়ে সেটির একটি প্রমাণ আসলে পুলিশের এই আজকে নিশ্চয়ই সর্বোচ্চ শাস্তির আওতায় তাদেরকে আনা হবে। আব্দুল্লাহ রাকিব, আপনাকে ধন্যবাদ। সুন্দরবনে অপহৃত রিসোর্ট মালিক ও 2 পর্যটককে উদ্ধার করেছে যৌথ বাহিনী। আটক করা হয়েছে 3 ডাকাত সহ 6 জনকে। দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন সদর দপ্তরের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান। তিনি জানান, শুক্রবার সুন্দরবনের ঢাংমারি এলাকা থেকে গোলকানন রিসোর্ট মালিক সহ 4 পর্যটক ও মাঝিকে অপহরণ করে বনদস্যুরা। পরে 2 নারী পর্যটক ও মাঝিকে ছেড়ে দিলে রিসোর্ট মালিক ও 2 পুরুষ পর্যটককে জিম্মি করে মুক্তিপণ দাবি করা হয়। তাদের উদ্ধারে সুন্দরবনের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় যৌথ বাহিনী। 2 দিন পর সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা থেকে 3 জনকে নিরাপদে উদ্ধার করা হয়। আটক করা হয় 6 জনকে। এ ঘটনায় জড়িত দস্যু বাহিনী প্রধান মাসুম মৃধাকে আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি। বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা উত্তোলনকালে ডাকাত মাসুমের মা জয়নব বিবিকে বিকাশ ব্যবসায়ী অয়ন কুণ্ডুকে নগদ 81,400 টাকা সহ আটক করা হয়। সুন্দরবনের গাজী ফিশারিজ সংলগ্ন এলাকা হতে ড্রোন সার্ভেলেন্সের মাধ্যমে জিম্মিকৃত 2 জন পর্যটক এবং গোলকানন রিসোর্টের মালিককে নিরাপদে উদ্ধার করা হয়। নাটোরে 37 লাখ টাকা সহ আটক এলজিইডি নির্বাহী প্রকৌশলী ছাবিউল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক। সকালে দুদকের পক্ষ থেকে রাজশাহী কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মানি লন্ডারিং আইনে মামলা করেন। অভিযুক্ত ছাবিউল ইসলাম বর্তমানে নির্বাহী প্রকৌশলী হিসাবে এলজিইডির সদর দপ্তরে কর্মরত। গাইবান্ধায় নির্বাহী প্রকৌশলী থাকাকালীন গত বছরের 14 মার্চ 36,95,300 টাকা সহ আটক হন ছাবিউল ইসলাম। অর্থের উৎস নিশ্চিত করতে না পারায় পরে সেই অর্থ জমা দেয়া হয় রাষ্ট্রীয় কোষাগারে। এ মামলায় তার গাড়ি চালক বাপ্পি কুমার দাসকেও আসামি করা হয়েছে বলে জানিয়েছে দুদক। চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাকাতদের হামলায় শিপইয়ার্ডের 2 নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন। রবিবার গভীর রাতে কেআর শিপিং রিসাইক্লিং ইয়ার্ডে এই ঘটনা ঘটে। রবিবার রাত 3টার দিকে একটি ইঞ্জিন চালিত নৌকায় করে কয়েকজন অস্ত্রধারী ব্যক্তি সীতাকুণ্ডের কুমিরা এলাকার কেআর শিপিং রিসাইক্লিং ইয়ার্ডের পাশে ভিড়বার চেষ্টা করে। সে সময় ইয়ার্ডের নিরাপত্তার দায়িত্বে ছিলেন 4 কর্মী। ডাকাতদের ভয়ে সমুদ্রে ঝাঁপ দেয় 2 নিরাপত্তা কর্মী। সকালে ইয়ার্ডের পাশ থেকে একজনের খণ্ডিত সহ 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। ডাকাতদের হামলায় তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা পুলিশের। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি হত্যার বিচার ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বরিশালে মার্চ ফর হাদি কর্মসূচি পালিত হয়েছে। সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হাদি হত্যায় জড়িতদের এখনও গ্রেপ্তার করতে পারেনি সরকার।
অবিলম্বে হত্যাকারীদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে আয়োজন করা হয় সংক্ষিপ্ত সমাবেশের। এদিকে হাদি হত্যার বিচার দাবিতে লক্ষ্মীপুরেও সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। নানা আয়োজনে গাজীপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর 50তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উদযাপন করা হয়েছে। সকালে প্রধান অতিথি হিসাবে এতে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় তিনি ভিডিপির গৌরবময় ইতিহাস, বর্তমান অবদান এবং ভবিষ্যৎ সম্ভাবনার দিক নির্দেশনা তুলে ধরেন। বলেন, সকল ভিডিপি সদস্যকে আধুনিক ডিজিটাল ডেটাবেজের আওতায় আনা হচ্ছে। এর মাধ্যমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রশিক্ষণপ্রাপ্ত ও যোগ্য সদস্যদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত করা সম্ভব হচ্ছে। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আনসার ও ভিডিপি একাডেমি এলাকা প্রদক্ষিণ করে। এদিকে নানা আয়োজনে ঝিনাইদহেও পালিত হয় ভিডিপি দিবস। জলাতঙ্ক মুক্ত রাখতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে কুকুরের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, জলাতঙ্ক একটি মারাত্মক কিন্তু প্রতিরোধযোগ্য রোগ। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে কুকুরের টিকাদান কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এই উদ্যোগের মাধ্যমে কুকুরের কামড়ে জলাতঙ্ক সংক্রমণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন। জানান, প্রশিক্ষিত টিমের মাধ্যমে চলতি বছরে নগরীর 41টি ওয়ার্ডে পর্যায়ক্রমে মোট 15,000 কুকুরকে ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফেনীর ছোট ফেনী নদীর ভাঙন থেকে রক্ষা পেতে মানববন্ধন করেছেন চর মজলিশপুর এলাকার মানুষ। সকাল 11টার দিকে সোনাগাজী উপজেলার মজলিশপুর ইউনিয়নের নদী ভাঙন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ভুক্তভোগীরা বলেন, দীর্ঘদিন ধরে নদী ভাঙনে বিলীন হচ্ছে ঘরবাড়ি ও আবাদি জমি। ভাঙন রোধে জরুরি ভিত্তিতে প্রকল্প নেওয়া হলেও নানা অজুহাতে ধীর গতিতে চলছে কাজ। এ সময় পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি ও স্বজনপ্রীতির অভিযোগ তোলেন স্থানীয়রা। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তাদের। এরই সাথে শেষ করছে আজকের সমগ্র বাংলাদেশ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব আর এক্সে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।